ওই বকুল, কোথায় বকুল? কলকাতা মহানগরীর বিখ্যাত কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তীর এই 5 তলা বাড়ির মোজাইক করা ঘরে শুয়ে শুয়ে বকুলকে আমি কোথায় পাবো? অথচ অথচ আমার মন বলছে আমার বকুল খুব বিপদে পড়েছে। সে আমার নাম ধরে ডাকছে, আমি যাব বকুল, আমি যাব, আমি যেমন করেই হোক তোমাকে উদ্ধার করব। চুপ করো বলছি। তুমি এখানে কেন? আমি বকুল হলে ভালো হতো, তাই না? না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো পিয়ালি, আমি স্বপ্নে দেখলাম বকুল যেন খুব বিপদে পড়েছে, সে আমার নাম ধরে ডাকছে। তাহলে যাও, এখন ছুটে গিয়ে তাকে উদ্ধার করো। পিয়ালি, হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা করে তোমার? আমার সঙ্গে বিয়ের পরেও বকুলের কথা ভাবতে তোমার লজ্জা করে না? লজ্জা করতো, আত্মসম্মানে লাগতো, কিন্তু কিন্তু তোমার মতো একটা নির্লজ্জ মেয়েকে বিয়ে করবার পর আমার আমার লজ্জা, মান, ভয় সব হারিয়ে গেছে। তাহলে যাও, সেই গায়ের মেয়ে বকুলের কাছে যাও, সে তোমার সব কুড়িয়ে এনে দেবে। কুড়িয়ে নয়, সে আমার জীবনটাকে ভরিয়ে দিত, তোমার মতো লালসা দিয়ে নয়, তার ভালোবাসা দিয়ে। কি বললে? যে কথাটা বলেছি সেই কথাটার মানে না বোঝার মতো খুকি তুমি নও, তাই তোমাকে আমি বারবার বলছি, তুমি আমাকে বিরক্ত না করে তুমি তোমার নিজের কাজে যাও। যাচ্ছি যাচ্ছি, কিন্তু কিন্তু তুমি আমাদেরকে একবার চেয়ে দেখো, দেখো একবার। তোমাকে দেখার জন্য আমার চোখে রঙিন চশমা নেই পিয়ালি, কিন্তু মুখের মাইক্রোস্কোপটা তো আছে। আমি মুখ মানে বোবা। ও বাবা, বুকে কি তোমার বুক অফ নলেজ নেই? আমি তো ব্যভিচারের কলেজে কোনোদিনও ক্লাস করিনি পিয়ালি। কিন্তু প্লাসে মাইনাসে যে মাইনাস হয় সেটা তো তুমি জানো, তাহলে কেন মানো না আমি তোমার বিয়ে করাবো? শ্বশুর মশাই তো বলেন আমি নাকি তোমাদের ঘরের লক্ষ্মী। তোমার মতন মেয়ে যে ঘরে লক্ষ্মী হয় সেই ঘরে তো না কোনোদিন টাক পক্ষী বসে না পিয়ালি। সব সকালবেলা কি হেয়ালি করতে এলে বৌদি? কাল গেছে তোমাদের জীবনের দেয়ালি রাত, তাই দেখতে এলাম কার প্রদীপটা কতখানি জ্বলেছে, সেই খবরটাই না আমি নিতে এলাম। সেলাম সেলাম বৌদি, সেলাম। আপনার খেয়ালি ননদের কুহেলি চরিত্রটা আমি ঠিক বুঝতে পারিনি, শুধু এই কথাটাই আপনাকে আমি জানিয়ে দিয়ে গেলাম। এই নাও পিয়ালি, তোমার ব্যাগটিটা নাও। ব্যক্তি নয়, ওটা ব্যক্তি। কেন তোমাদের মিলনের ব্যাগটি কি নিবাস হয়ে পড়ে আছে নাকি? কেন? তোমার কি সেই বিছানায় শুতে ইচ্ছা করছে? না ঠাকুরজি, শুতে না, খুব জানতে ইচ্ছা করছে। 1.5 মাস হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে, তবে এখনো তোমরা স্বামী স্ত্রী হলে না কেন? আচ্ছা, এই কথাটা ভেবে তোমার লজ্জা হচ্ছে না? না। তোমার মনে মনে ধিক্কার হচ্ছে না? কিসের ধিক্কার? কি করে হবে? বড় লোক দাদা, বড় লোক বোন, আত্ম অহংকার গয়নাগাটি নিয়ে তুমি একটা পুরুষ পুতুল কিনেছো, ভালোবাসা দিয়ে স্বামী চিনতে পারোনি। আমি চেষ্টা করে দুটি করিনি বৌদি, কিন্তু আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। ওই পুরুষ পুতুলটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আমি বলেছিলাম আমিও তো একটা মেয়ে, তুমি আমার থেকে চেয়ে বকুলের সব কথা ভুলে যাও, কিন্তু কিন্তু পারিনি বৌদি, পারিনি। আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। বকুলের কথা আমি বসন্তের মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারবে? গাছের গোড়া কেটে আগায় জল দিলে গাছ তো বাঁচানো যায় না। হ্যাঁ বাঁচে, অবশ্যই বাঁচে। যেমন কলম করে সেই গাছকে টুকরো টুকরো করে তাকে আবার নতুন ভাবে বাঁচিয়ে তোলা হয়, ঠিক তেমনি ভাবে ওই বসন্তকে আমি নতুন করে বাঁচিয়ে তুলবো। তুমি বোধহয় জানো না যে কলমের ফুল ফল দুটোই ভালো হয়, কিন্তু তাতে স্বাদ থাকে না, থাকে বিশ্বাস। তুমি তোমার বন্ধু আর এই আদুরি বোনকে নিয়ে যত খুশি কল্পনা করো, তুমি যে ভুল করেছো সে ভুলের সংশোধন তুমি করতে পারবে না। কেন পারবো না বৌদি? আমরা সবাই মিলে বসন্ত বাবুকে বোঝাবো। আপনি তো ম্যানেজার বাবু, ম্যানেজারের ব্যাংকের খাস কামরায় বসে লাখ লাখ টাকা হিসেব করে মিলিয়ে দেন, তাই আপনার বন্ধু বোন আর ভগ্নিপতির জীবনটাও বুঝি এরম ভাবে মেলাতে এসেন, তাই না গৌতম ঠাকুরপো? বৌদি, মিলবে না ভাই, মিলবে না। ওই বসন্ত বাবুর ভালোবাসার ক্যাশটা না একদম তছনছ হয়ে গেছে, তাই যতই চেষ্টা করুন ও ক্যাশ আর কোনোদিন মিলবে না। আলপনা, তুমি কি বলতে চাও? তুমি নিশ্চয়ই জানো আমি কন্ট্রাক্টর বাবু, আপনার ওই কন্ট্রাক্টরই দিয়ে বাড়ি গাড়ি রাস্তায় কলকারখানা তৈরি করতে পারেন, আপনার ওই কন্ট্রাক্টরই দিয়ে আপনি ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে পারবেন না। ভালোবাসা হলো নদীর জোয়ারের মতন, সে আপন খেয়ালে আসে আর আপন খেয়ালে ভাটার টানে তলিয়ে যায়। দেখেছো?
দেখেছো দাদা, দেখেছো আমার জন্য বৌদির মনে এতটুকু সিম্প্যাথি নেই। তোর বৌদিকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে হবে। ভদ্র মহিলা সারাটা জীবন আমার এনটি পজিশনে কাজ করে চলেছে। ওই বসন্তর প্যাটার্ন চেঞ্জ করার আগে আমি তোর বৌদির প্যাটার্ন একদম চেঞ্জ করে দেব। তাতে আমার কি লাভ হবে দাদা? তোর লাভ হবে, হবে রে হবে, সব ঠিক হয়ে যাবে। নাকি বলিস, নাকি বলিস গৌতম? অফকোর্স ঠিক হয়ে যাবে। আরে আমি তো তোর কাল তোর বাড়ি এসে থেকেই ওই লোকসানের কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গেলাম। তাই বলছিলাম লাভের কথাটা একটু ভাব। তোর কথা পরে হবে, আমার কেসটার কি হবে বল। 10 দিনের জন্য তোকে যেমন করি হোক ওই ব্যাংক থেকে 3 লক্ষ টাকা আমাকে ম্যানেজ করে দিতেই হবে। কিন্তু নো নো ব্রাদার নো, কোনো কিন্তু নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টেন্ডার কল করেছে যেমন করে হোক ওই টেন্ডারটা আমাকে পেতেই হবে। দাদা তুমি কি ব্যবসা ছাড়া আর কিছুই ভাবতে পারো না? আরে তাজা বলেছিস, তাজা বলেছিস। আরে তোর একটা কাজ কর, আজ দুপুরের সময় একটা ইংরেজি সিনেমা দেখায়। কে কে? কেন? তুই আর গৌতম। আমি যাবো না দাদা, কারণ কারণ আমি তোমার মাত্রা বুঝতে পেরেছি। হ্যাঁ তুই কি বলছিস পিয়ালি? হ্যাঁ, আমার আবার কিসের মতলব? শশী ঘোষালের অনেক টাকা আছে জেনেই তুমি লাখ লাখ টাকা খরচ করে ওই বসন্তের সঙ্গে আমার বিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এই তো তোর ভালোর জন্য দেব। আমাকে মোমবাতি করে তুমি গুপ্ত ধনাগারের অন্ধকার সিঁড়িগুলো তুমি দেখে নিয়েছো। তাই এবার তোমার ব্যাড লাগ দাদা। আমি দ্বিতীয়বার তোমার সাথে পা দেব না। আমি বসন্ত রোগে চলে পুড়ে মরছি। তাই তোমার ওই গৌতম বাবুর গৌতম বুদ্ধের ওই লোভের আম্রপালি হয়ে আমি তবে লাভের খাতায় ওই লোভের আম্রপালি হতে পারবো না দাদা, কিছুতেই পারবো না। দেখলি তো, দেখলি তো গৌতম, পিয়ালি আমাদের দুজনকে বলবো যে কেমন চলে গেল, অথচ জানে না আমরা দুজনে ওর মঙ্গল চাই। চাই মানে আমি তো রীতিমতো পিয়ালির মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। গৌতম তুই বিশ্বাস করো জি, আমি মনে প্রাণে চাই পিয়ালি স্বামী সংসার নিয়ে সুখী হোক। কারণ বন্ধুর বলতে নিজের বোন নয়, আমি কখনোই ভাবতে পারি না, কখনোই না। গৌতম গৌতম শোন, শুনে যা গৌতম। শালা বন্ধুর বলিকে মন ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। আমি জানি রে শালা গৌতম, আমি জানি ওই পিয়ালির জন্যই তুই এই বাড়িতে বারবার আছে। পিয়ালির উপর তোর একটা দুর্বলতা আছে। আমি ওই দুর্বলতার সুযোগ নেই তোর কাছে 5 লাখ টাকা চেয়েছিলাম, কিন্তু সারা লাখটাই আমার খারাপ। তবু আমাকে হাল ছেড়ে দিলে চলবে না। বুদ্ধি করে কায়দা করে এবার আমি এমন চাল চালাবো এক চালে কিস্তি মাত হয়ে যাবে, তাই না দাদা? অমিত বিক্রমে তোমাকে একটা ডায়লগ ছাড়বো দাদা। গাধার মতো কথা বলবি না। তোমার ওই সাদা চোখ দুটো লাল হবে কখন? কালকের মতো ঠিক সন্ধ্যাবেলায়। তোমার নতুন খেলায় কে জিতবে মানে? মানেটা পরে শুনবে দাদা, এখন মানে 1000-5 টাকা ছাড়া। এখন তুই এত টাকা নিয়ে কি করবি? আমি বন্ধু আর বান্ধবীদের নিয়ে দীঘায় পিকনিক করতে যাবো। ও বাবা, বন্ধু আমার বান্ধবী। হ্যাঁ দাদা, আমার সঙ্গে যেমন পাঞ্জাবি, বন্ধুর সঙ্গে তেমন বান্ধবী। আর বান্ধবী না থাকলে পিকনিক ঠিক জমে না দাদা। পাত্তি ছাড়া দাদা, পাত্তি। তোর উপর আমার অনেক আশা ছিল রে, হবে অনেক আশা ছিল। আশা অনেক নয় দাদা, আশা হলো দুটো। একটা নবীন চন্দ্র সেনের আশা, আর একটা মাইকেল মধুসূদন দত্তের আশা। আশার ছলনে ভুলি কি হয়, ফল লবণ হয়। 70 বছর বয়স হলে তুমি আমার কথার মানে বুঝতে পারবে। এখন সময় কথা, দিন রাত তো তুমি শুধু পাত্তি গুনছো আর সরকারকে ফাঁক করে লাভের কুতুব মিনার তৈরি করেছো। চুপ করে যে, একদম তুই উল্টো পাল্টা কথা বলবি না। বলবো না, তবে ঘুষ লাগবে। ঘুষ? তোমার বিরুদ্ধে তো আপাতত আমি কিছুই বলবো না, যদি তুমি আমাকে 1000-5 টাকা ঘুষ দাও। উফ ভগবান, ছেলেটা ঘরে গোল্লাই গেছে, গোল্লা। না দাদা, এখনো যাইনি, তবে ঘুরে আসছি।
পাত্রগুলো রেডি রেখো। আর তার আগে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাজা নিম্নতলা ধরণী তল। চল চল টাকাগুলো রেডি রেখো দাদা, সন্ধ্যায় যাবো দীঘা। রাস্কেল থেকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা হয়, লজ্জা। এদেশের নাম করা কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তীর লজ্জাও তাহলে আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। ও আমি আমার লজ্জা, আলফুন আমার লজ্জা। এমন কি তুমিও আমার লজ্জা? কিন্তু আমার অস্তি মজ্জায় যে আপনার জন্য শুধু ঘৃণাই জন্মে আছে। পিয়ালি এবার তোমাদের বাড়িতে গিয়ে সব জমা খরচ করে দেবে। কিন্তু আমার বাবা বলেন ঘরের লক্ষ্মী ঘরে গেলে ঘরে ধন দৌলত নাকি উঠল ওঠে। তুমি কি আমার বোনকে স্ত্রীর মর্যাদা দেবে না? কথাটা আমাকে জিজ্ঞাসা না করে আমার বাবাকে জিজ্ঞাসা করবেন। আমায় কি আমার বোনের সঙ্গে তোমার বাবার বিয়ে ছিল আজকে? কোন আক্কেলে কথাটা বললেন? আপনাদের ফ্যামিলিতে কি এই নিয়ম চালু ছিল? আমি তোমাকে সামান্য প্রাকৃতিক দুর্যোগে এদেশের বিখ্যাত 2 নম্বরই কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তীর স্বপ্নের সৌধ দ্বিতীয় হুগলি সেতুর মতো আর একবার ধসে পড়েছে। আরে বসে পড়লেও আমি বসে পড়িনি এই দিয়ে। আমি ইমিডিয়েট অ্যাকশন নেব, অ্যাকশন। এই কন্ট্রাক্টর অজিত চক্রবর্তী যে প্ল্যান আমি করেছি সেই প্ল্যান মতোই আমি কাজ করে চলবো, কাজ। ওই শশী ঘোষালের 2 নম্বরই টাকায় শ্যাওলা পড়ে যাচ্ছে, শ্যাওলা। যেমনই করি হোক ওই টাকা আমার চাই চাই চাই। তারপর ওই ব্যাংক ম্যানেজার গৌতম মুখার্জি পাবে। না 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 থাক, পরের কথা পরে ভাববো। এখন থেকে ভাবলে সাসপেন্ড আউট হয়ে যাবে। তাই কথা নয়, এখন কাজ কাজ আর কাজ। কাজ করতে আর ভালো লাগছে না। কি করে ভালো লাগবে? কর্তা বাবু দিন রাত টাকা গুনছে আর মুখে বলছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কিন্তু আমি বলি এই একটা বছর ভগবান এই সংসারে কার মঙ্গলটাই না করেছে শুনি। বাবার মঙ্গল করেছে চরণদা। ছোট বাবু, বাবা 1 বছরের মধ্যে ছেলের বিয়ে দিয়ে 1 লাখ টাকা পেয়েছে। খাট বিছানা আলমারি ছাড়াও 20 ভরি সোনা পেয়েছে। কিন্তু বসন্ত দাদা বাবুর জীবন থেকে কত ভরি যে সুখ হারিয়ে গেছে কর্তা বাবু কি সেই হিসাব রেখেছে? 1 বছর হয়ে গেল এই বাড়ির কেউ সেই হতভাগিনী বকুলদির কথা কেউ মনে রেখেছে? খবর আমি রাখতে চেয়েছিলাম চরণদা, তাই তো দাদার বিয়ের আগের দিন আমি ঝড়ের মতো ছুটে গিয়েছিলাম বকুলদির মামার বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম বাড়ির দুয়ারে তালা ঝুলছে। আমি প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম, আপনারা জানেন আমার বকুলদি কোথায় গেছে, প্রভাত মামা কোথায় গেছে? তারা সকলেই বলল ওরা কলকাতায় চলে গেছে। বকুলদি কলকাতায় এসেছে, কোথায় আছে? তা আমি জানি না চরণদা। কলকাতার কত জায়গায় যে আমি ওদের খুঁজলাম, কিন্তু আমি ওদের কোনো সন্ধান পাইনি। কাল বাদ পরশু ভাই দ্বিতীয়া, তাই আমার প্রতিজ্ঞা যেমন করেই হোক আমি বকুলদিকে খুঁজে বের করে এবছরও আমি তার কাছ থেকে ভাইফোঁটা নেব। হে মা কালী, আর একটু পরেই তোমার বিসর্জন হয়ে যাবে। তাই তোমার কাছে প্রার্থনা করছি, তুমি ওই বকুলদি যেখানেই থাকুক সে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। হে মা কালী।
কি বললি? আমি মা কালী? আরে মা কালী তুই হবি কেন? আরে তোর বোন শৈল হবে মা, আর তুই হবি মামা। নামা, বোঝাটা আগে ধরে নামা, তারপর দেখাচ্ছি মজা। এদিকে শোন, এ আমাকে বলছিস চরণ? তা তোকে বলছি না তো, কর্তা বাবুর পায়খানাকে বলছি। পায়খানা? ইস, কি বিচ্ছিরি গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ। আরে তুই তো নাক ছিটকাচ্ছিস, কিন্তু কর্তা বাবু সকাল সন্ধ্যায় ওই পায়খানায় বসে কি করে জানি? এই পাতলা পায়খানা করে। এই, তবে কি তো? আরে ফোনটা ফেটে যাবে। আরে বুদ্ধু না, ওই পায়খানায় বসে কর্তা বাবু সংসারের হিসাব করে, সুদের হিসাব করে, আর চাকরি করা বৌমাকে কি করে সন্তুষ্ট করবে সেটাও প্র্যাকটিস করে নেয়। আমরাও প্র্যাকটিস করব। তুই আবার কি প্র্যাকটিস করছিস কালীচরণ? এই রে গিন্নিমা, হ্যাঁ, কি আর প্র্যাকটিস করব বলুন? আমি ওই কালীর কাছে কিভাবে কাপড় ভাঁজ করতে হয় সেটাই প্র্যাকটিস করছিলাম আচ্ছা, গিন্নিমা। আর আমি প্র্যাকটিস করছিলাম হ্যাঁ, এই বাজারে গিয়ে কিভাবে জিনিসের দাম করতে হয়, বাজার করতে হয়। হ্যাঁ। আরে বাবা ওসব পরে করবি। এই নে, এখানে রুটি আলু ভাজা আছে, যা দুজনে কি খেয়ে নে যা। আরে বাবা হা করে দেখছিস কি? কর্তা বাবু আসার আগে তাড়াতাড়ি খেয়ে ঢালাটা দিয়ে রান্নাঘরে রেখে আসবি, আমাকে দেখলে বকবে। যা যা তাড়াতাড়ি খেয়ে নে। আরে বৌমা অফিস থেকে খাবে, ফিরে খাবে, আমি দুখানা পরোটা ভাজতে রান্নাঘরে চললাম। তোরা তাড়াতাড়ি। গিন্নিমা মানুষ নয়। যেন মা অন্নপূর্ণা। এই দেখ না, কর্তা বাবুকে লুকিয়ে তোর আর আমার জন্য রুটি আলু ভাজা নিয়ে এসেছে। ইস, সঙ্গে আবার খানিকটা সন্দেশ। আরে নিজের ভাগ থেকে দিয়েছে গিন্নিমা, নে খেয়ে নে, এক্ষুনি আবার কর্তা বাবু এসে পড়বে। ঠিক বলেছিস, তুইও খা আর আমিও খাই। এইবার গিরিপথ ধরে আর জোড়া প্রথম এদেশে এসেছিল। এই রে, কর্তাবাবু তোর পায়খানা ঘরে ছিল। চুপ। তারপর অনার্যদের মেরে ধরে তাড়িয়ে দিয়ে ওই সিন্ধু নদের অববাহিকায় তারা কৃষি কার্যের পত্তন করেছিল, উৎপাদন করেছিল বিভিন্ন ধরনের ফসল এবং আনাজ, যেমন ধান, গম, যব, আলু, বেগুন ইত্যাদি। আর সেই বেগুন কিনা আজ আমার পায়খানার পিছনে পড়ে পড়ে শুকাচ্ছিল। কালী, চরণ, এই বেগুনটা এখানে কে ফেলেছে? আমরা ফেলিনি কর্তা বাবু। তোরা ফেলিসনি তো কে ফেলেছে? বৌমা? না না, বৌমা জীবনে কোনোদিন এমন ভুল করবে না। সে বড় বাড়ির মেয়ে, বড় লোকের বোন, কেমন করে টাকার বাচ্চা তৈরি করতে হয় সে ভালো করেই জানে। এই বেগুনটা হারামজাদা কালেই ফেলেছে। এই বিশ্বাস করুন, আমি আপনার কাপড়ের দোকানে কাজ করি। এই বেগুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না বাবু, কিচ্ছু জানি না। তা অবশ্য ঠিক। তাহলে তাহলে এই চরণ হারামজাদাই ফেলেছে। আমি? হ্যাঁ হ্যাঁ তুই। গিন্নি বলেছে চরণ ওটা শুকনো কানা বেগুন, ওটাকে ফেলে দে। অমনি তুই বাড়ির ভেতর থেকে বাই করে ছুঁড়ে ফেললি, আর বেগুনটা গিয়ে পড়লো আমার পায়খানার দরজার সামনে। বাবু চুপ! বলি বেগুনটা কি দোকানদার তোকে মাগনে দিয়েছে? না, মাগনে দেয়নি।
দস্তুর মতন গুনে গুনে পয়সা নিয়েছে। এই বেগুনটার দাম কমসে কম 5 টাকা তো হবে। কি হবে কি না? আগে তা হবে। আগে তো হবে। তাহলে ফেললি কেন হারামজাদা? মাম দোবাজি পেয়েছিস? আজকের বাজারে এই 5 টাকার মূল্য কত জানিস? 4 টাকা, 4 টাকা। আজকের বাজারে 4 টাকা মূল্য, 5 টাকা না। আমি ধরে নিলাম আরো কম, মাত্র 1 টাকা। সেই 1 টাকা কি মাটিতে কিল মারলে ওটা হৈমবতী? কিল মারলে কোনোদিন মাটি থেকে পয়সা ওঠে না। তাহলে কি গাছ থেকে টুপটাপ করে ঝরে পড়ে? তোমার মতো পয়সার গাছ ঝড়ে উপরে পড়লে একটা পয়সা পড়বে না। হৈমবতী, তা থাক, বেগুনের কথায় আমি পরে আসছি। ভগবান যা করেন মঙ্গলের জন্য। এখন তোমার হাতের এই বেলনার কথা বলো। বেলনা আরে বাবা, তোমার লক্ষ্মী প্রতিমা বউ অফিস থেকে এসে ফিরে খাবে, তার জন্য দুখানা লুচ পরোটা ভাজছিলাম। পরোটা কেন? খান কত লুচি ভেজে দিতে পারোনি? লুচি? হ্যাঁ, গরম গরম ঘিয়ে ভাজা টাটকা টাটকা ফুলকো ফুলকো লুচি, যেন টুসকি মারলেই ফস করে ভাব বেরিয়ে যায়। কি বলছো তুমি? মাছ ধরতে গেলে একাঙ্গী কস্তুরি দিয়ে চার তৈরি করতে হয়, তুমি জানো না হৈমবতী? জানি। এই কাল তোর এখানে দাঁড়িয়ে কি করছিস? যা যা যা, এখান থেকে যা, যা বলছে। আগে যাচ্ছি গিন্নিমা। কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোরা লুকিয়ে কি নিয়ে যাচ্ছিস? কই কিছুই নয় তো। আরে বাবা, কিছু না কিছু না। আছে আছে হৈম আছে। আমি পায়খানা করতে করতে সব শুনে ফেলেছি। বাবু, আমি পুরনো দিনের লোক, তাই পুরনো নিয়ম মেনেই চলে। নিষ্ঠাবান ব্রাহ্মণ তো। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভগবান যা করেন মঙ্গলের জন্য। একই রুটি আলু ভাজা সন্দেশ। আমি কোন দেশে বাস করছি হৈমবতী? এই ঠাকুরের ভোগ এই কুকুরের পাতে। এই চরণ, এগুলোকে নিয়ে গিয়ে ওই নর্দমায় ফেলে দেবে। যা, নিয়ে যা বলছে। কর্তা বাবু, আমরা তো কুকুর কেউ খেতে দেয়। আমরা কাজের লোক বলি, আমরা কুকুরের চলে চলে গিন্নিমা, চলে। আজ উত্তম কুমারের পথে হলো দেরি ছবিটা টিভিতে দেখাবে, দেখবে নাকি হৈমবতী? দু চোখে তোমার যে ছবি দেখলাম, টিভির ছবি সে কাছে ম্লান হয়ে যাবে। তা যাক, কিন্তু এই বেগুনটা ফেলে দিয়েছিল কে? বেগুনটা পোকা, শুকনো। শুকনো বলে কি সব জিনিসই ফেলে দিতে হবে? এই যে তুমি বেগুনের মতোই শুকিয়ে চুপসে গেছো, তাই বলে কি আমি তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি? ছুঁড়ে ফেলে দাওনি, ঠেলে ফেলে দিয়েছো। হ্যাঁ, আমার সোনার সংসারে তুমি আগুন ধরে দিয়েছো। বসন্তের মুখের দিকে তাকাতে পারি না, জয়ন্তের প্রশ্নের উত্তর দিতে পারি না। হ্যাঁ, জয়ন্ত বকুলকে না পাওয়া পর্যন্ত পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আর আর তোমার সেই বড় লোকের বউ পিয়ালি গোটা সংসারটাকে যেন না যাচ্ছে। খবরদার হৈমবতী, বৌমায়ের নামে তুমি মিথ্যে কথা বলবে না। বৌমা আমার 2 লাখ টাকার মাল। টাকায় আসবাব করতে 2 লক্ষ টাকার মাল নিয়ে বৌমা আমার ঘরের লক্ষ্মী হয়ে বসে আছে। আর বকুল বউ হয়ে এলে লক্ষ্মী বাড়ি ছেড়ে পালিয়ে যেত। তাই তো বলছি ভগবান যা করেন মঙ্গলের জন্য। হ্যাঁ, তোমার মঙ্গল তো টাকা, তোমার মঙ্গল তো সুদ কেনা।
হ্যাঁ, তোমার এই মঙ্গলময়ী বউকে তুমি ফুল বিল্লপত্র দিয়ে পুজো করো। আমি তোমার মঙ্গলময়ী বউয়ের জন্য ওই দেবী প্রতিমার জন্য রান্নাঘরে ভোগ রাখতে চললাম। দাঁড়াও, এই বেগুনটাকে নিয়ে যাও। কি? আমি বেগুন? হ্যাঁ, শুকনো তোবরা কানা বেগুন। তোমাকে আমি টাকার জলে চুবিয়ে সোনার রঙে রাঙিয়ে আবার টাটকা করে তুলবো, টাটকা। আর তখন তুমি হবে ঘরের সরস্বতী। বাবা, এবার পুজোর সময় আমি আপনার ছেলে বসন্তকে নিয়ে বাইরে বেড়াতে যাব। নিশ্চয় নিশ্চয় যাবে মা, নিশ্চয় যাবে। তা আজ তো মাইনের দিন, টাকাটা দাও তো মা। এই নিন বাবা, মাইনের পুরো টাকাটাই আছে, আমি একটা টাকাও খরচ করি। কেন করবে, কেন খরচা করবে মা? তুমি যে আমার ঘরের লক্ষ্মী। এ কি মা, আপনার হাতে ওই শুকনো বেগুনটা কেন? ওটা তো আমি ফেলে দিয়েছিলাম। কেন ফেলে দিয়েছিলে? ও ও, তুমি ফেলে দিয়েছিলে? বেশ করেছিলে মা, বেশ করেছিলে। ও বেগুন তুমি খাবে কেন? তুমি শুকনো বেগুন খেলে বেগুনের মতোই শুকিয়ে যাবে। তুমি টাটকা বেগুন খেয়ে একেবারে টাটকা হয়ে থাকবে, টাটকা। তুমি যখন রাস্তা দিয়ে যাবে, এই সব লোক তখন দেখে বলবে, যাচ্ছে বটে শশী ঘোষালের বৌমা, একটা তেল চুকচুকে বেগুন। বেগুনের যে কত গুণ তা তোকে আমি পরে বোঝাবো। বৌমা, ও বাবা, এখন আপনি এখানে আছেন? তা আপনার স্বামীকে গাল দিলাম বলে আপনি বুঝি খুব রেগে গেছেন? খুব গায়ে লেগেছে আপনার? এই গায়ে কিছু লাগে না বৌমা, শীতকালেও লাগে না, গ্রীষ্মকালেও লাগে না। শীত গ্রীষ্ম সব একাকার হয়ে গেছে বৌমা, শীত গ্রীষ্ম সব কিন্তু শীত গ্রীষ্মের বাচ্চা বসন্ত বাবু অফিস থেকে ফিরে গেলেন কোথায়? বসন্ত, এই বসন্ত! বৌদি, তোমার বসন্ত বানানোর শেষ অক্ষরের নিচে একটা হসন্ত লাগিয়ে না। এই এই পর্যন্ত থাক জ্ঞানদাস বাবু। শোনো, আমি তো একটা কথা বলছি, সেটা ভালো করে শোনো। শুরু হোক লক্ষ্মীর পাঁচালী। না, লক্ষ্মীর পাঁচালী নয়, যা বলছি সেটা মন দিয়ে শোনো। আগামী পরশু ভাই দ্বিতীয়া, ওই দিন সকালবেলা তুমি আমাকে আমার দাদার বাড়িতে পৌঁছে দেবে। পারবো না। কেন পারবে না? আমার কাজ আছে তাই। এই কাজ শুনি। ভাই দ্বিতীয়ার দিন সব ভাইয়ের যে কাজ থাকে, তার মানে ওই দিন আমি সব কাজ ফেলে, সব ব্যথা ভুলে আমার বকুলদের কাছে ভাইফোঁটা নিতে যাব। বকুল তো ঝরে গেছে। সেই ঝরে যাওয়া বকুলের স্নেহের গন্ধ শুকে শুকে স্মৃতির পথ ধরে ছুটতে ছুটতে গিয়ে আমি বলবো, বলবে পিয়ালি নদীর জলে বসন্তর নৌকাডুবি হলেও আমি জয়ন্ত সাঁতার কেটে অথই পারাবার পার করে আমি আমি তোমার কাছে ভাইফোঁটা নিতে এসেছি বকুলদি। তুমি তুমি আমাকে ভাইফোঁটা দাও, তুমি তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন সারা জীবন তোমার কাছে ভাইফোঁটা নিতে পারি বকুলদি, সারা জীবন, সারা জীবন। আমার কথা শুনে জয়ন্ত এইভাবে চলে গেল। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আমার শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করবো। এইবারে কেউ আমার কোনো কথা শোনে না কেন? আপনি যে বলেন আমি ঘরের লক্ষ্মী, তাহলে বলুন কে এই বাড়ির লক্ষ্মী, আমি না ওই বকুল? ओ मोंगरा मोंगरा मैं गुड़ की डली मंगता है तो आजा रसिया लागे तो मैं ही चली मंगता है तो आजा रसिया लागे तो मैं ही चली ओ मोंगरा मोंगरा मैं गुड़ की डली मंगता है तो आजा रसिया लागे तो मंगता है तो आजा रसिया लागे तो मैं ही चली जा बाबा
বাড়িওয়ালার এই পলেস্টার খসা বাড়িতে সালা বকুলকে পাবি কোথায়? বকুল তো মরে সারা টিকলি হয়ে গেছে বে। আরে টিকলি রানীকে একবার যে চুষেছে না, সে সালা চুপ 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 চুপসে গেছে মারিয়া। আর মদ খেও না বকুল দে। এই তোরা কে রে চদু? হ্যাঁ সালা বকুলকে মাল খেতে মানা করছিস? এই কথাটা তখন মনে ছিল না যখন সালা তোরা দুজন আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে ট্যাক্সিতে বসিয়ে সালাই নরকে নিয়ে এসেছিলি? আমরা টাকার লোভে করেছি। টাকার লোভে করেছিলি রে সালা শুয়োরের বাচ্চা। এই জানিস এখন এই টিকলি রানীর বুকের ভাজে ভাজে কত টাকা আছে? লে হাত পাত হাত পাত, আমি তোদের লোড দেবো, লোড অনেক 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 টাকা দেবো। এই সে টাকার বিনিময়ে ফিরিয়ে দিতে পারবি আমার ইজ্জত? দে ফিরিয়ে দে, বল দিতে পারবি? এই এই চাকা দুটো এদিকে আয়, এদিকে আয় শালা। এই তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। এই শালা যাচ্ছিস কোথায়? যাচ্ছিস কোথায় তোরা? এই জানিস ওই সতীনাথ বাবু না, সতীনাথ বাবু সালে এখন আমার হাতের মুঠো। ওই চুনির বাবু এখন সালা আমার বুকের ভাজে লোটের বান্ডিল। সালা বেশি রোয়াবি দেখালে না তোদের দুজনকে সালা তোদের ফুটানিয়ে করে কোচলে দেব। হ্যাঁ সেই তখন থেকে বহুত কিসিম রং তো দেখালি, এবার আমরা যা বলি তাই শোন। সতীনাথ বাবুর হুকুম, আজ আর এক ফোঁটা মদ তুই খেতে পারবি না। যা, যা। এই বাড়ি ছেড়ে কোথাও বেরিয়ে যাবি না। আজ একটা বড় ধরনের পার্টি আসবে, আর সেই পার্টিটাকে চৌপাটি বানিয়ে আজ তোকে খেতেই হবে। কথাগুলো মনে রাখিস। শুয়োরের বাচ্চা যা সালা, সালা মুন্না বিল্লু সালা। এই চাপাটি বানানো দূরের কথা, আর সালা কোন লোকের জন্য আমার বিছানায় সেতল পাতি পাতবো না, পাতবো না সালা, পাতবো না। কোথায় যাচ্ছিস টিকলি রানী? আমার ঘরে গো সতীনাথ বাবু। শোনো, আজ আমি তোমার ভালোবাসার পেয়ালায় সালা একেবারে চুমুক দেব না, দেব না। সতীনাথ বাবু আজ আমার ছুটি, আজ আমার রাতের মতো অল্প জলে লাফাচ্ছিস টিকলি, সতীনাথ বাবু, গভীর পানি তো দেখিস না। সতীনাথ বাবু সারা ফোর্ট থেকে পাঠিয়েছি টুনি বাবুকে ধরে আনতে, আর তার সঙ্গে আসবে বড় বাজারে এক লোহার ব্যবসাদার। তার সমস্ত লোহা তোকে গলিয়ে জল করে দিত। সতীনাথ বাবু সেজে গুজে তৈরি হয়ে নে। কুকুরে খাওয়া মাংস, আরে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আরে দূর সালা, তার জন্য আবার সেজে গুজে তৈরি হবার কি আছে? দেখলি এই সতীনাথ বাবু সাহস তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই মুন্না বিল্লুকে অপমান করেছিস। তো আজ নাকি তোর ভাই ফোটাকে বাদ দিবি? হ্যাঁ কন্যাগরকে ভাই ফোটা দিবি হারামজাদা দেখলি? যেতে দিল না আমায় ভাই ফোঁটা দিতে, যেতে দিল না আমায় ভাই ফোঁটা দিতে। টুনি বাবু জুয়া চন্দর রইল ঘষা পাথর বাটিতে। আরে আসুন আসুন টুনি বাবু আসুন। আপনি একা এসেছেন? সেই আপনার বন্ধু যে বড় বাজারে লোহার দোকানদার আসেনি? আসবে আসবে সতী বাবু আসবে, তবে এখন নয়, সন্ধ্যাবেলা। তার আগে আমি দেখতে এলাম লাইন ক্লিয়ার আছে। চুনি বাবু, চুনি বাবু আজ আমার হাতটা ছেড়ে দাও গো ভোমরা বাবু। আরে বেশ, খুব নেগ্রবাজি দেখছি যে। ঠিক আছে, এখানে টাকা
ছোবো না, আজ আমি তোমার এই টাকা ছোবো না গো বৌমা বাবু। কেন চুবি না? আজ সতী সাবিত্রী টিকলি রানী ভাই ফোঁটা দেবে। সেই জন্য তো এসে গেছি। হাসবে না, হাসবে না তোমরা। এদেশের বোনেদের জীবনে আজ যে বড় পবিত্র দিন, এই দিনটার জন্য আমরা বুক ভরা স্নেহ ভালোবাসা নিয়ে আমাদের ভাইদের দীর্ঘায়ু কামনা করি, তাদের কপালে ছোঁয়া চন্দনের ফোঁটা দিয়ে দিই। হাসতে হাসতে বোনের কাছে ভাই আসে, ভাই ফোঁটা দিতে। আসবি আসবি আমার ভাই জয় তো আমার কাছে আসবে। শান্ত আসবে, বাড়ি চিনবে কি করে? আমার ভাই আমার বাড়ি চিনে গেছে। আজ থেকে 7 দিন আগে আমার ভাই এসেছিল। আমার ভাই আমাকে বাড়ির ওই দুয়ারে বসে থাকতে দেখেছে। আমি আমার ভাইকে দেখে লজ্জায় ওই ঘরের ভিতরে ছুটে গেছি। আমার ভাই আজ আবার আসবে। তোমাদের আমি পায়ে পড়ি, আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, সে আসুক আর না আসুক, আমি তাকে ভাই ফোঁটা দিই আর না দিই, শুধু শুধু আজকের দিনটা আমাকে তোমরা ছুটি দাও। আমাকে তোমরা আমার অতি অতি মনে করে নিয়ে একটু থাকতে দাও। আজকের দিনটা তোমরা আমার টাকা নিয়ে ফিরে যাবে, আর আমি তোকে ছুটি দিয়ে দেবো? না, ছুটি হবে না। কেন হবে না? কেন হবে না? তোমরা কি মানুষ না? তোমাদের ঘরে বোন নেই? তোমরা কি বোনের ভালোবাসা ভাইয়ের ভালোবাসা বোঝো না? ইজ্জত বিক্রির ব্যবসা করতে করতে তোমরা জানোয়ার হয়ে গেছো। এত সাহস তো লাঠি মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। ওটা বলছে এখনই তো নাচতে হবে, গাইতে হবে। আমি গাইবো না, না 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 চুলি বাবুকে আমি নাচবো না, না 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 ভাইফোঁটা আমি দেবো না। আমি কিছু জন্য ভাইফোঁটা দেবো? আমি আমার এই নোংরা, আমার এই শরীরটা নোংরা অপবিত্র দেখো, এই দেখো নিয়ে ভাইফোঁটা দেওয়া যায় না। ভাইফোঁটার বদলে নাগর ফোঁটা। আরে ঠুমকা লাগালি রূপের বিড়ালি, তোকে দেখে গাইছে এমন রেমিক্সটা বালি। লাগালি রূপের বিড়ালি, তোকে দেখে গাইছে এমন রেমিক্সটা বালি। রিমিক্সটা বালি, রিমিক্সটা বালি, রিমিক্সটা বালি, রিমিক্সটা বালি। ভোরসাতে তোকে বানাইছে আলি, তোকে দেখে গাইছে এমন রিমিক্সটা বালি। ঠুমকা লাগালি রূপের বিজলি বিড়ালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কওয়ালি। আমি তোমার কাছে ভাই ফোঁটা নিতে এসেছি বকুলদি। এলে তুই আমি বকুলদির ভাই। কি তো ভাই? এ কি আপনারা এমন করে হাসছেন কেন?
নোংরা নোংরা কথা বলছেন কেন? এই দেখুন, আমি আমার বকুলদির জন্য নতুন শাড়ি কিনে নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আমার বকুলদি কোথায় গেল? বকুলদি! বকুলদি বকুলদি বলে এখানে কেউ থাকে না। হ্যাঁ আছে, বকুলদি এ বাড়িতেই আছে। না নেই, আছে। আমি 7 দিন আগে এসে দেখে গেছি। বহুত ছেলে হাতের ঘড়িটা দিয়ে অকাটটা হয়ে যায়। শুধু ঘড়িটা কেন রে? শুধু ঘড়িটা কেন? এই আংটিটাও দিয়ে যা। সারা পকেট থেকে টাকাগুলো পকেট থেকে সারা টাকাগুলো বের করে নি। তারপর সালাকে খাট খাটটা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। সালা আয় মরনে वाला। তোমরা কারা? এই সালা এই ও साला गोकुल बनने वाला क्यों आया? क्यों झूठ झूठ का झमेला करके हमारा मौज का टाइम लस किया उल्लू का भाग भाग ऐसे जल्दी भाग भाग আমি বুঝতে পারিনি বকুলদি, আমার ভুল হয়ে গেছে। ওরা আমার ঘড়ি কেড়ে নিয়েছে, আংটি কেড়ে নিয়েছে, আর আমি কেড়ে নিয়েছি তোমার সময়। শুধু তোমাকে একটা কথা বলে যাচ্ছি বকুলদি, আমি কিন্তু সেদিনের কথা ভুলে যাইনি গো। তাই প্রতিবারের মতো এবারেও এসেছিলাম ভাই ফোঁটা নিতে। তুমি নাই বা দিলে ভাই ফোঁটা, আমি আমার কর্তব্য করে যাব। এই মিষ্টির প্যাকেটটা থেকে মিষ্টি নিয়ে তুমি তোমার ওই নোংরা মুখে দিও। এই নতুন শাড়িটা দিয়ে তুমি তোমার লজ্জা ঢেকে রেখো। আর আমার কাছে আমার দিদি হয়ে বেঁচে থেকো। শুনে যা ভাই, শুনে যা। ইস, শুনে যা। বড় ভুল হয়ে গেছে, তোমার অনেকটা সময় আমি কেড়ে নিলাম, অথচ দাম না দিয়েই চলে যাচ্ছি, তাই না? শুধু তোমার সময় আমি নষ্ট করব না গো। তাই 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 এই 500 টাকা দিয়ে গেলাম তোমার হারিয়ে যাওয়া সময়ের দাম, হারিয়ে যাওয়া সময়ের। সতীনাথ বাবু, আজ আমি চললাম সতীনাথ বাবু। সারা ভেতরটা যেন কেমন করছে। আমি চললাম সতীনাথ বাবু, আমি চললাম। চল ফটিক, শালা ইজ্জত বিক্রি ব্যবসা করি বটে, কিন্তু এই জানোয়ারের ভিতরে লুকিয়ে থাকা মানুষের মনটা যেন মাঝে মাঝে বলে সতীনাথ ও তো মানুষ, সতীনাথ, তুইও তো মানুষ।
মানুষ সারা মানুষ হলে কি অমানসিক অত্যাচার দেখেও আমি সহ্য করতে পারি? মানুষ রূপী জানোয়ারের অত্যাচারে কোনো এক নাম না জানা মায়ের গর্ভে আমার জন্ম হয়। হ্যাঁ, এই সভ্য সমাজে আমাদের পরিচয় বেজন্মা। এই অনেক চেষ্টা করেও এই সভ্য সমাজে কোনো কাজ জোগাড় করতে পারিনি। এই নরকে থেকে পাক ঘেটে ঘেটে আমাদের জীবনগুলোই যেন একটা নরক হয়ে গেছে। তাই বলছে যদি কোনোদিন পারিস এখান থেকে পালিয়ে যা, এই নরক থেকে পালিয়ে যা, পালিয়ে যা। পালিয়ে যাব, কিন্তু কোথায় যাব? কিন্তু কোথায় যাব? কার সঙ্গে যাব? কার কাছে যাব? কিছুক্ষণ আগে আমার ভাই জয়ন্ত এসেছিল। আমার ভাই জয়ন্ত আমাকে টাকাটা দিয়ে গেছে। আমার ভাই জয়ন্ত আমাকে এই শাড়িটা দিয়ে গেছে। আমার ভাই জয়ন্ত আমার জন্য দিয়ে দিয়েছে। না, আমার ভাই জয়ন্ত শাড়ি পরবো, আমার ভাই জয়ন্ত মিষ্টি খাবো। আমার ভাইকে ওরা প্রচন্ড মেরেছে। আমার ভাইয়ের না, আমি এই রক্ত দুখাতে তুলে আমি আমার ভাইয়ের কপালে এই রক্তের ফোঁটা দিয়ে আমি মরব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় ঝুমকি ফোঁটা, আমি কি আমার ভাইকে ফোঁটা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় ঝুমকি ফোঁটা, আমি কি আমার ভাইকে ফোঁটা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, ওই যমুনা যোগে ফোঁটা, আমি হাত পা ছড়িয়ে আমার কাঁদতে ইচ্ছা করছে। পিয়ালি, ভাইয়ের কপালে ফোঁটা দিলে না জমে দুয়ারে কাটা পড়ে না। পুরে বাপ রে বাপ, ভাই ফোঁটা দিতে এসে 1 মাস ধরে এখানে থেকে যাবে এরম বন্যা আমি জীবনেও দেখিনি। আর ভালো চাও তো তাহলে এক্ষুনি শ্বশুর বাড়ি চলে যাও। বৌদি, তুমি দিদির নামে আর একটা বাজে কথা বলবে না। বাজে কথা বলিনি আমি ভাই, আমি যা বলেছি মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো। বলো বৌদি। দেখো, আমরা সবাই মিলে যদি পিয়ালিকে আশকারা দিই তাহলে পিয়ালি কিন্তু শ্বশুর বাড়ি যাবে না, এই সারা জীবন বাপের বাড়ি থেকে যাবে। আরে বাবা, বাপের বাড়ি থাকলে পাড়ার 5 লোক 5 রকম কথা বলবে। তাছাড়া আরে বাবা, বসন্তের সঙ্গে পিয়ালির এখনো মিলই হয়নি। তাই আমাদের কি উচিত, ওদের যাতে ভালোভাবে সম্পর্কটা গড়ে ওঠে তার জন্য সাহায্য করা। হ্যাঁ বৌদি, আমি চাই দিদি শ্বশুর বাড়ি গিয়ে সুখে থাক। তাহলে শোনো, আমি যা বলছি তুমি তাই করবে, বাধা দেবে না কিন্তু। শোনো, আমরা সবাই মিলে পিয়ালিকে তিরস্কার করে বুঝিয়ে দেব যে মেয়েদের বাপের বাড়ি আসল ঠাঁই নয়, আসল ঠাঁই হলো ওই শ্বশুর বাড়ি। তাই হবে বৌদি, তাই হবে। আমি তোমার কথা মতো দিদিকে তিরস্কার করব। আর আমি এলে বলবো, পিয়ালি, এই সংসারে তোমার খেতে পড়তে তোমার লজ্জা করছে না? কি বললে বৌদি? হ্যাঁ বলি, 12 মাস যদি এখানেই থাকবে তাহলে 2 লাখ টাকা খরচা করে তোমার বিয়ে দিলাম কেন? বৌদি, দিদি পারিস তো, আছে তুই শ্বশুর বাড়ি চলে যা।
অমিত আর যাবার সময় এই ভদ্র মহিলাকে তুই বলে যাও আর কোনোদিনও তুই এই বাড়িতে আসবি না, আসবি না, আসবি না। অমিত দিদি, বাপের বাড়ি এরকম সুখের ভাত খাচ্ছে, শ্বশুর বাড়িতে দুঃখের ভাত খা। অনেক ভালো রে দিদি, অনেক ভালো। অমিত অমিত শক্ত হতে হবে। হ্যাঁ, আমাকে আরো 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 শক্ত হবে। বলি এই যে কিপ্টে শ্বশুর বাড়ির লক্ষ্মী, বলি আর কতদিন এখানে থাকবে? হ্যাঁ? আর আচ্ছা, আমার কি ইচ্ছা যায় না আমি একটু স্বামীকে নিয়ে বাইরে বেরোতে যাই, একটু ফুর্তি করি? যাও না বৌদি, তুমি বেরিয়ে এসো। কি করে যাব? তুমি আর তোমার এই বকাটে ভাই আমার যে পিছন টান, বলি মানে মানে কেটে পারো, না হলে এই কথার আলপনা যখন আলপনা ছড়াবে তখন ওই ভাইয়ের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পথ পাবে না পিয়ালি। না না, বিবাহিত নরতেরা প্রতি বেশি দিন বাপের বাড়িতে পড়ে থাকলে সব বৌদিরা মনে এরকমই গঞ্জনা দেয়। না 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 না, আমি থাকবো না, এত গঞ্জনা সহ্য করে আমি এখানে কিছু দিয়ে থাকবো না। আজ আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব। কিন্তু কেন কেন ফিরে যাব আমি? আমি তো সেখানে বলে এসেছিলাম যে আমার শাশুড়ি ঠাকুরন আমার কাছে ক্ষমা না চাইলে ওই বাড়িতে আমি ফিরে যাব না। তাহলে বাহ 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 বাহ, ভারী সুন্দর চরিত্র তোমার পিয়ালি। নিজেই ভাঙছো, নিজেই গড়ছো, বলে এই ভাঙা গোড়ার খেলা কবে শেষ হবে? ও বাবা, আপনি যে আবার দর্শনের কথা বলছেন। অনেক রকম দৃশ্য দর্শন করেছি তো, তাই বেশিক্ষণ তোমার অদর্শন আমার আবার সহ্য হয় না। আপনি কি দাদার লাইন ধরেছেন? ফাইন কোশ্চেন করছো। আরে তাহলে উত্তরটা দিতে হ্যাঁ, একটু দাও। সেন্সার করে বলবেন। কেন, তুমি কি এখন অপ্রাপ্তবয়স্ক? না, আমি এখনো কুমারী। তাহলে এবারেও তো তোমার ভোটার লিস্টের নামটা উঠবে না। যে ফুল ফুটবে তার গন্ধও ছুটবে। নাম না যেন অনেক খাস ফুল ফোটে, কিন্তু গন্ধ ছোটে না। বাহ 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 বাহ, আপনি ভারী সুন্দর কথা বলছেন তো। ব্যাংকে বসে যখন পাশাপাশি কাজ করি তখন বোধহয় বুঝতে পারেন না, তাই না? কি করে বুঝবো বলুন? তখন তো আপনি আমার বস। আর এখন এখন এই মন তোমাকে যা কাশ্মীর তুষার ছায়া, চলো যা এখানে না, চলো যা এখানে না, দুজনে আয়া এই মন তোমাকে যা কাশ্মীর তুষার ছায়া, চলো যা এখানে না, চলো যা এখানে না, দুজনে আয়া এই মন তোমাকে যা। ঝিরি বাতাসে হাউস করতে দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি, তোমাকে পাবো কখন? ঝিরি ঝিরি বাতাসে হাউস করতে দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন? এই তোমাকে কাশ্মীর তুষার ছায়া, এই মনে তোমাকে কাশ্মীর তুষার ছায়া, চল যা এখানে না, চল যা এখানে না, দুজনে ছায়া এই মন তোমাকে তাহলে একটা রসের কথা বলি। হ্যাঁ বলুন। অমন সুন্দর স্বামী থাকতে স্বামীর মতো চণ্ডীদাসের পেছনে ছুটে বেড়াচ্ছেন কেন? গৌতম বাবু, ওতে অলঙ্কই বাড়বে, চরিত্রের অলঙ্কার বাড়বে না। গৌতম বাবু, গৌতম দা ছোট বোন কখনো বড় দাদাকে বাবু বলে না, তাই বাবু নয় দাদা। আসি দাদা, কি আমাকে বোন বলে আমার ভালোবাসাকে এইভাবে ঘৃণা করে চলে গেল? এতদিন ওকে আমি ঘৃণা করতাম,
আজও ঘৃণা করে আমার মনের ভেতরে ঝড় তুলে গেল, ঝড়। আমিও তুলবো ঝড়, তুলবো ঝড়। আমার শরীরে, আমার দু চোখের ইশারায়, আমার বুকের বেলাভূমিতে আমি ঝড় তুলবো, আর দেখবো আমার হাত থেকে ওই গৌতম বাবু কেমন করে বাঁচে। বাঁচবো না রে পিয়ালি, আমি আর কিছুতেই বাঁচবো না। এ কি গভর্নমেন্ট আমাকে যেভাবে চাপ দিয়েছে, তাতে এডি হাউ ওই ব্রিজের কাজটা আমাকে কমপ্লিট করে দিতেই হবে, না হলে আত্মহত্যা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। দাদা, আচ্ছা কাজটা কমপ্লিট করতে তোমার কত টাকা লাগবে দাদা? মানে গৌতম বাবুর কাছ থেকে তুমি কত টাকা পাওনি? পেয়েছি, গৌতম আমাকে 3 লাখ টাকা দিয়েছে, বাকি কত টাকা লাগবে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি ঠিক না। আছে, ঠিক আছে, তুমি আমাকে 5টা দিন সময় দাও। এই 5 দিনের মধ্যে আমি তোমাকে 2 লাখ টাকা জোগাড় করে দেবো। এত টাকা তুই কোথায় পাবি? আমার বিয়ের সময় তুমি যে সোনা টাকা আমার শ্বশুর মশাইকে দিয়েছিলে, সেগুলো আমি সবটাই আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে চেয়ে নেব। এ কি করে সম্ভব? কেন সম্ভব নয় দাদা? আমি যখন বসন্তকে পেলাম না, তখন সোনা টাকা নিয়ে আমি বুকে করে আগলে রাখবো। আমি শ্বশুরকে বলবো ওই টাকা আর গয়নাগুলো আমি আমার নামে ব্যাংকে জমা করে রাখবো। দি আইডিয়া, তুই ঠিকই বলেছিস। তাহলে শোন, হ্যাঁ, বলো। একটু আগে তোর শ্বশুর আর শাশুড়ি এই বাড়িতে এসেছে। শ্বশুর শাশুড়ি এসে গেছে? হ্যাঁ, এসে গেছে। আর তুমি তাদের সঙ্গে ওই শ্বশুর বাড়ি চলে যাবে। তোমার কোথায় যাবে? জ্ঞান দিয়ে দিয়ে তুমি সবার মাথাগুলো খেয়েছো দেখছে। এবার আমাদের 3 ভাই বোনের মাথাটাও খাবে। ওরে বাবা রে বাবা, এত বড় তিনটে মাথা আমার এই ছোট্ট মুখে আমি কি করে খাবো বলো তো? আমার যে গলায় আটকে যাবে। আর কোনো কিছুতেই আটকাবে না আলপনা বৌমা। আমি যখন এই হৈমবতীকে বৌমার কাছে ক্ষমা চাইতে নিয়ে এসেছি, তখন আর কোনো কিছুতেই আটকাবে না। হৈমবতী, তুমি বৌমার কাছে ক্ষমা চেয়ে নাও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। স্বামীর কথা চাইছেন নাকি সত্যি সত্যি ক্ষমা চাইছেন? সত্যি সত্যি ক্ষমা চাইছি বৌমা। এই যুগের শাশুড়িদের কারণে অকারণে ক্ষমা চাইতে হয়। তুমি আমাকে সত্যি সত্যি ক্ষমা করে দাও বৌমা। ছি ছি কাকিমা, এই আপনি কি বলছেন? ঠিকই তো বলছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। বৌমা, বৌমা, আমি তোমার জন্য গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি। এবার তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো মা। হ্যাঁ যাবো, তবে আমার আপনাদের সাথে কিছু কথা আছে। কি কথা বৌমা? আপনি কোনোদিন আমার কোনো কাজে বাধা দেবেন না। দেবো না বৌমা, কোনোদিন তোমার কোনো আমার কাজে কোনো বাধা দেবো না। স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন না। কোনোদিন করবো না। মনে রাখবেন, আপনাদের বৌমার সঙ্গে এটাই হলো আপনাদের ফাইনাল কন্ট্যাক্ট। কন্ট্রাক্টর বাবু, আরো কিছু বাকি থেকে গেল, সেগুলো দিদিকে কন্ট্যাক্ট করে নিতে বলো। আমি ওই যেমন ধরো ছেলের বউ 9টা পর্যন্ত ঘুমাবে, আর শাশুড়িকে চা করে দিয়ে আসতে হবে তার মুখের কাছে। হ্যাঁ, আর সেই চাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বৌমা আর গরম মেজাজ শুনতে হবে। হবেই তো, যুগের সঙ্গে যে তাল মিলিয়ে চলতে হবে। আমি তো সেই কথাটাই বলছি কাকা বাবু, চাকরি করা বউকে সকাল সকাল ভাত রান্না করে দিতে হবে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন ওই বৌমার জামা কাপড় শাড়ি সব ইস্ত্রি করে দিতে হবে। আর সব কাজের শেষে বৌমার বৌমার কাছে কাছে হাত জোড় করে বলতে বলতে হবে, হবে, তোমার কোনো অসুবিধা হয়নি তো। আলপনা, আলপনা, চিৎকার করে কোনো লাভ হবে না দাদা। আসলে তুমি বৌদিকে অমিতকে ভয় পাও। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে এই বউকে আমি চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দিতাম। না বৌমা না, ছেলের বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে নেই। হ্যাঁ নিশ্চয়ই, বিশেষ করে যে বউ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে শ্বশুর বাড়িতে আসে, তাই না? তুমি কি বলছো বৌমা? আপনার বৌমা তো একটা কথা বলেছে, বাকি কথাটা আমি বলছি, আপনারা মন দিয়ে শোনেন। কি কথা বাবা অজিত? বৌমার শাশুড়ির তো সব কন্ট্রাক্ট হয়ে গেছে। এবার দেখবে তুমি সব ঠিক হয়ে যাবে। আরে থামুন থামুন, অনেক ধাপ্পা দিয়েছেন, আর আপনি ধাপ্পা দেবেন না। ধাপ্পা দিয়েছি? হ্যাঁ জানি, আপনি বিয়ের আগে বলেনি কলকাতার বুকের আপনি আপনার 3খানা বাড়ি আছে। বৌমা, ব্যাংকে আপনার লাখ লাখ টাকা আছে,
বসন্ত আর জয়ন্তর নামে প্রচুর টাকা আপনি ইনভেস্ট করে গেছে। আমি অনেক কোম্পানির শেয়ার কিনেছে। আপনার লেগে একটা মস্ত বড় কাপড়ের দোকান আছে। তুমি আপনার কথা বিশ্বাস করে আমার বোন পিয়ালি সুখী হবে ভেবে মন যৌতুক মিলে অনেক টাকা আমি আপনার হাতে তুলে দিয়েছে। সে কথা তুই এখন লাভ কি বাবা? লাভ কি লোকসান সেটা আপনি বুঝবেন না, বুঝবেন আপনার ওই ধাপ্পাবাজ স্বামী। বৌমা শুনুন, আমার দাদার দেওয়া সমস্ত সোনা এবং নগদ টাকা আপনি 3 দিনের মধ্যে আমাকে ফেরত দিয়ে দেবেন। ওগুলো আমি আমার নিজের নামে ব্যাংকে জমা করে রাখবো। কি হলো, বৌমা বলে আকাশ থেকে পড়বেন না। যদি 3 দিনের মধ্যে সব সোনা টাকা ফেরত দিতে না পারেন তাহলে আপনার মান সম্মান আমি সব কেড়ে নেব, কেড়ে। যান, গাড়িতে গিয়ে বসুন। আমি আজই আপনাদের সঙ্গে আপনাদের বাড়িতে যাব। ভুল করলে মানুষকে এমনি করেই তার মাসুল গুনতে হয়। ধাপ্পা দিয়ে, মিথ্যা কথা বলে, দাদার বিয়ের টাকা দিয়ে বাবা কাপড়ের দোকানের মহাজন মিটিয়েছে। এখন পুত্রবধূ মহাজনের ঋণ মেটাবে কি দিয়ে? সে তো আজ গাল দেবেই। ঘরের লক্ষ্মী যে। অথচ আমাদের ঘরের লক্ষ্মী হয়ে যার আসার কথা ছিল সেই বকুল দিয়ে আজ গণিকা হয়ে গেছে। সে কথা আমি আজও দাদাকে বলতে পারি না। আমার বেশ মনে পড়ে, অনেকদিন আগে আমি বকুলদিকে জিজ্ঞাসা করেছিলাম, বকুলদি তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী হবে, তুমি লক্ষ্মীর আলপনা দিতে জানো? বকুলদি বলেছিল, আমি ঘরে সব কাজ পারি ভাই, তোমাদের বাড়িতে বউ হয়ে গেলে আমি তার প্রমাণ দিয়ে দেবো। দেখবি কত সুন্দর করে ঘর সাজাতে পারি, কত সুন্দর করে আমি আঁকতে পারি লক্ষ্মী পূজার আলপনা। কল্পনা শুধু স্মৃতির জ্বালবনা। না না, আর আমি ভাবতে পারছি না। আমি কি ভাবতে পারছিস না রে জয়ন্ত? বকুলদির কথা। সব সময় শুধু বকুলদি আর বকুলদি। কেন কেন তুই ওই নামটা ছাড়া কি অন্য কোনো নাম ভাবতে পারিস না? কেন তোর পিয়ালি বৌদিকে তোর ভালো লাগে না কেন? দাদা, বাড়ির ভেতরে গিয়ে দেখ, পিয়ালি আর তার দাদা কি সুন্দর ভাবে বাবা মাকে গালাগাল দিচ্ছে। বাবাকে গাল দিচ্ছে আর তুই হাসছিস দাদা? আকাশে বিদ্যুৎ চমকালে মেঘ তো ডাকবেই রে ভাই। ছি ছি দাদা, ছি। বাবা যত অন্যায় করুক তবু তো বাবা। কি বললি? বাবা মা ভুল করলে ছেলেরা ঘরে বসে তার সমালোচনা করবে, তাই বলে বাড়ি বয়ে এসে বাবা মাকে অপমান করবে। ছেলেদের কি তা সহ্য করা উচিত দাদা? কিন্তু আমি কি করতে পারি বল? ওরা যে টাকা চাইছে রে, টাকা। শুধু টাকা ফেরত চাইছে না বসন্ত, এই বাড়ি মান সম্মান সব ধুলোয় লুটোয় মিশিয়ে দিতে চাইছে। তার জন্য আমি কি করতে পারি মা? পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল। আমিও কি তবে মিথ্যা পালনের জন্য 14 বছরের জন্য জেল খাটতে যাব? তোর বউয়ার সম্বন্ধের পণ নেওয়ার কথাটা সরকারকে জানিয়ে দি, বাবাকে যাতে জেল খাটাতে না পারে তুই সেই ব্যবস্থাই করবি। কি বললি? বাবাকে জেল খাটতে হবে? জেল খাটবার আগে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে রে বাবা বসন্ত। বাবা! ওরে বসন্ত, তুই তোর বাবার মুখের দিকে তাকিয়ে দেখ। বৌমা তার সম্বন্ধীকে নিয়ে আসার পর তোর বাবা যেন কেমন হয়ে গেছে বাবা। মা,
কাল থেকে আমি ভালো করে খাইনি, রাতে ভালো ঘুমাইনি, অথচ দিন রাত তোর স্ত্রী আর সম্বন্ধের গালাগাল আমাকে সহ্য করতে হয়েছে রে বাবা বসন্ত। তুই কি বলতে চাস ওই কাপড়ের দোকানটা বিক্রি করে আমি ওদের টাকাটাকে ফিরিয়ে দিই? কিন্তু আমি কি করতে পারি বাবা? তুই কি কিছুই করতে পারিস না বাবা। আমি যে ওদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছি রে বাবা বসন্ত। বসন্ত বাবা যেমন করি হোক, তুই তোর বাবাকে লজ্জার হাত থেকে বাঁচা বাবা, লজ্জার হাত থেকে। আমি আমার ভুল স্বীকার করছি বাবা বসন্ত। বকুলের সঙ্গে তোর বিয়ে না দিয়ে যে অন্যায় আমি করেছি, তা আজ আমি মর্মে উপলব্ধি করতে পারছি বাবা। আজ আমি অনুতাপ করছি, মাথার উপরে ভগবান আছে। মানুষ কুকর্ম করলে তাকে এমনি ভাবেই শাস্তি পেতে হয়। তোরা কি জানিস এই ভুলটা আমি নিজের জন্য করিনি রে বাবা বসন্ত। ওই লোভ আমার গলা টিপে ধরে ওই ভুলের কাছেতে নিয়ে গিয়েছিল। আমাকে তুমি তুমি এমন করছো কেন? কি হয়েছে বলো? বুকটার মাঝে আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার পাপের শাস্তি শুরু হয়ে গেছে বসন্ত। ওরে বসন্ত, তুই তোর মায়ের কথা রাখ বাবা। যেমন করেই হোক টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা কর বাবা, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা। তুই আমাকে বাঁচা বাবা। আমি তোর বাবা, আমি তোরা দুটো হাত ধরে বলছি, ওই বকুলকে না পার অভিমানে তুই আমার উপর প্রতিশোধ নিস না। আমাকে তুই কথা দে বসন্ত, আমাকে তুই কথা দে। আমি আপনাকে কথা দিলাম বাবা, আমি যেখান থেকে হোক যেমন করে হোক ওদের টাকা